হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে যখন কোনো সাইকেল আরোহী বা বাইক আরোহী কোনো বৃত্তপথে বাঁক নেই তো সে হালকা একটু বেঁকে যায়, যেই দিকে বাঁক নিচ্ছে সেই দিকে, তো সে ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেলে বাঁকতে পারবে এই বিষয়ে আজকে আমরা পড়ব। বিশেষ করে এটা ভালো করে বুঝতে পারবে সাইকেল বা বাইকের যখন রেস হয়, যে রেসিংগুলো দেখেছো হয়তো, সেই রেসিংয়ে কি হয়, বাইক বা সাইকেল আর হয় কি যেই দিকে বাঁক নিচ্ছে সেদিকে প্রায় শুয়েই পড়ে, হ্যাঁ কি না? তো সে ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেলে সে বাঁকতে পারে বা শুয়ে পড়তে পারে, ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেলে, কারণ বেশি অ্যাঙ্গেলে শুয়ে পড়লে কি স্লিপ কেটে যাবে, তো ম্যাক্সিমাম কত অ্যাঙ্গেলে শুয়ে পড়তে পারবে বা বাঁকতে পারবে সেই বিষয় সম্পর্কে আজকে আমরা পড়ব। এবং এর সাথে আর একটা বিষয় পড়বো, সেটা হচ্ছে বৃত্তপথের ব্যাংকিং। স্যার, নেট ব্যাংকিং বা টাকা পয়সা জমা রাখার ব্যাংকের সাথে এর কোনো সম্পর্ক নেই। বৃত্তপথের ব্যাংকিং মানে হচ্ছে, এরপর ভালো করে একটু নোটিস করবে, যে রাস্তাতেই দেখবে একটু বাঁক আছে, মনে করো রাস্তাটা একটু বাঁক নিচ্ছে, তো যেই দিকে বাঁক নিচ্ছে তার অপোজিটটা একটু উঁচু থাকে। এই জিনিসটার উপর ভালো করে লক্ষ্য করি। সাপোজ মনে করো একটা রাস্তা এইভাবে বাঁক নিচ্ছে, তাহলে এ পাশটা কি থাকবে, হালকা একটু উঁচু থাকবে বাম পাশের তুলনায়। মনে করো রাস্তাটা এইভাবে বাঁক নিচ্ছে, তাহলে কি বাঁক নিচ্ছে এইদিকে, তাহলে হালকা একটু ওই পাশটা কি উঁচু থাকবে। এটা ভালো করে বোঝা যায় ন্যাশনাল হাইওয়েতে। এমনি রাস্তাতেও অনেক সময় আমরা দেখতে পাই, যদি সেগুলো খুব গুরুত্বপূর্ণ রাস্তা হয় তাহলে। তো ঠিক আছে, তো এই যে স্যার হালকা উঁচু কেন করা হয়, এই জিনিসটাকেই বলা হয় বৃত্তপথের ব্যাংকিং। তো চলো আজকে এই সব বিষয়ে পড়বো এবং এর ওপর বিভিন্ন ধরনের অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই, লিখো অনুভূমিক বৃত্তাকার পথে সাইকেল আরোহীর গতি। ঠিক আছে, অনুভূমিক মানে সোজা, সোজা রাস্তাতে সাইকেল আরোহী যখন বাঁক নিচ্ছে এইরকম বিষয়ে পড়ব। মোশন অফ এ সাইকেলিস্ট অন এ হরাইজন্টাল সার্কুলার ট্র্যাক। ওকে, বুঝতে পারলাম। অনুভূমিক রাস্তাটা কেমন হবে, সোজা, এই নয় যে ঢালু বা উঁচু নিচু এরকম নয়, সোজা রাস্তা। এবার সোজা রাস্তাতে সাইকেল আরোহী বাঁক নেবে, তো কত অ্যাঙ্গেলে বাঁকবে না বাঁকবে এই সব বিষয়গুলো দেখবো। তো মোটামুটি স্যার এটা খুব সুন্দর রাস্তা এঁকে দিয়েছি, মনে করো এই দিকে বাঁক নিচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করি। স্যার যেই দিকে বাঁক নেই সেই দিকেই তো হালকা হেলে পড়ে নাকি, যখন বাইক রেসিংগুলো হয় ভালো করে দেখবে এই দিকে বাঁক নেই, তাহলে এই দিকে হালকা হেলে পড়ছি, তাহলে বাঁক নিচ্ছে এই দিকে, তাহলে হালকা একটু এপাশে হেলে পড়বে। ঠিক আছে, এটা 3Dতে আঁকতে যাচ্ছি না, ওকে, যেহেতু এটা 2D একটু বোঝার চেষ্টা করিও। দেখে না, মনে করো একটা সাইকেল আরোহী এইভাবে আসছে, তো সে সোজা অবশ্যই আসবে না, কিভাবে করবে, যেহেতু এইদিকে হালকা একটু এপাশে বেঁকে যাবে। বুঝতে পারছি কি বলতে চাইছি? এবার একটা জিনিস বলো, হালকা যদি এইভাবে বাঁকে তাহলে ক্রিয়াটা কিভাবে হচ্ছে, বাঁকাভাবে হচ্ছে। বোঝার চেষ্টা করিও, সাইকেল রাস্তার উপর কিভাবে ক্রিয়া করছে, বাঁকাভাবে ক্রিয়া করছে, তাহলে রাস্তা ওকে কি করবে, বাঁকাভাবে প্রতিক্রিয়া দেবে। বুঝতে পারলাম? দেখো আমি যদি এইভাবে ক্রিয়া করি আমি প্রতিক্রিয়া ওইভাবে পাবো, আমি যে ক্রিয়া এইভাবে করি তাহলে প্রতিক্রিয়া কীভাবে পাবো, এইভাবে পাবো। ঠিক তেমনই দেখো, রাস্তা যখন এই দিকে বাঁক নেবে তখন সাইকেল আরোহী এইভাবে যাবে না, হালকা একটু বেঁকে যাবে। বুঝতে পারলাম, হালকা একটু বেঁকে যাবে। তো এই যে বাঁকলো তো ক্রিয়া কোনভাবে দিচ্ছে, বাঁকাভাবে, তাহলে রাস্তার ওপর ক্রিয়া করলো, রাস্তা ওকে প্রতিক্রিয়া দেবে। তো সেই জিনিসটা আমি আঁকছি, চলো সাইকেল টাইকেল কিছু আঁকছি না, এটা বুঝে নিয়ে একটা পয়েন্ট দিয়ে দেখাচ্ছি। তাহলে প্রতিক্রিয়াও কী হবে, হালকা একটু বাঁকা। বুঝতে পারলাম কি বলতে গেলাম, এইভাবে বুঝে নিও সাইকেল আরোহী কীভাবে আসছে, এই যে এইভাবে আসছে, বাঁকাভাবে আসছে। ঠিক আছে, তো ক্রিয়া হলো প্রতিক্রিয়া। ধরে নিলাম এই প্রতিক্রিয়াটা লম্বের সাথে থিটা কোণ করেছে, ধরে নিলাম। এই যে স্যার বাঁকা বললাম না যে স্যার বাঁকাভাবে আসছে, তো কতটা অ্যাঙ্গেল করে আছে লম্বের সাথে সেটা ধরে নিলাম কত, থিটা। তাহলে এটা যদি আর হয় এটা কি হবে বলো, যার সাথে কোণ করে আর কস থিটা, আর এটা কি হয়ে যাবে স্যার, আর সাইন থিটা। কারো কোনো বুঝতে সমস্যা? ঠিক আছে, এভাবে আসছিল, ক্রিয়া এভাবে হলো, তাহলে প্রতিক্রিয়া এভাবে। এটা যদি আর হয় ধরে নিলাম উল্লম্বের সাথে কত কোণ করেছে থিটা, তাহলে আর কস থিটা, এটা আর সাইন থিটা। আর এমজি কোন দিকে ক্রিয়া করে স্যার, এই তো বাঁকাভাবে না, মনে রাখবে এমজি সব সময় উল্লম্বভাবে সোজা, উল্লম্ব সোজা ক্রিয়া করে, সুতরাং এমজি কোন দিকে, নিচে এমজি। দেখো মাথায় ঢুকলো, রাস্তা বরাবর নয়, মাটি ভেদ করে নিচে, এখানে দেখানো সম্ভব নয়। তো বিষয়টা এরকম দেখো, এইভাবে আসছিল, ঠিক আছে, তাহলে এটা আর, এটা হয়ে গেল আর কস, এটা আর সাইন, আর এমজি নিচে। মাথায় ঢুকলো, আরও একবার রিপিট করছি, আর, এটা আর কস, এটা আর সাইন, আর এমজি নিচে। ওকে, এবার একটা জিনিস বলো স্যার, বৃত্তাকার পথের কেন্দ্র কোন দিকে হবে?
স্যার এই দিকে বাঁক নিচ্ছে, তাহলে অবশ্যই কেন্দ্র কি, কেন্দ্রকে আমি ডট ডট করে করি, তাহলে কোন দিকে হচ্ছে, এই সাইডে কোথাও কেন্দ্র থাকবে। বুঝতে পেরেছি? চলো এবার একটা জিনিস বলো ভালো করে। আমি একটা জিনিস করছি, আমি একটু 8টাকে মেটাচ্ছি, হ্যাঁ, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তার কারণটা কি, তোমরা আবার কাটিয়ে দিও না। একে নিয়েছিলে তো, কস করে আগে একে নিও। এবার আমি 8টাকে মেটালাম তোমাদের বোঝানোর জন্য, যাতে কোনোরূপ ঝামেলা না হয়। যেহেতু 8টাকে ভেঙেই আর কস আর আর সাইন পেয়েছি, তার মানে কি আমি আর নেই এরকম ভাববো। তার মানে এই 3টে বিষয় আছে। এবার একটা জিনিস বলো ভালো করে, বারবার বলছি তোমরা আবার কাটিয়ে দিও না। ভালো করে একটা জিনিস বলো, স্যার কোনো বস্তু বৃত্তপথে ঘুরবে তখন যখন অভিকেন্দ্র বল থাকে। অভিকেন্দ্র বল ছাড়া কেউ বৃত্তপথে ঘুরতে পারে না। তাহলে বলো তো এখানে অভিকেন্দ্র বল হিসেবে কে কাজ করছে? অভিকেন্দ্র বল মানে কি, কেন্দ্রের দিকে বল। তো এই বৃত্তপথের কেন্দ্র কোন দিকে আছে? অবশ্যই এই দিকে আছে। তাহলে কেন্দ্রের দিকে কোন বল ক্রিয়া করছে? আর সাইন থিটা। তাহলে এখানে আর সাইন থিটারে কি হিসেবে কাজ করছে? অভিকেন্দ্র বল। তাহলে আর সাইন থিটা সমান কি লিখে দিলাম? ধরে নিলাম সাইকেল আরোহী, আর যে সাইকেল আরোহী আছে সাইকেল সহ তার বেগ, তার ভর এম, আর কত বেগে ঘুরছিল? ভি বেগে। আর এই যে স্যার বৃত্তপথের ব্যাসার্ধ আর ধরে নিলাম। এই তো স্যার এটা একটা বৃত্ত হবে, কি হবে না? এই যে, তো এইদিকে একটা ব্যাসার্ধ থাকবে, সেটাকে আর ধরলাম। বৃত্তপথের ব্যাসার্ধ এম কি, সাইকেল সহ আরোহীর ভর, আর ভি কি, যে বেগে ঘুরছিল। ওকে চলো, আর কস থিটা সমান কি হবে? সে তো উপরেও যাচ্ছে না, মাটির ভেতরে তো নিচে চলে যাচ্ছে না, সোজা চলে আসছে, হ্যাঁ কি না? তাহলে কি এটা আর এটা কি হয়ে যাবে? সমান। এটা কি লিখতে পারি? আর কস থিটা সমান কি, এম জি। এটা কাজ করে 1 আর 2 ভাগ করো তো, 1/2 করে দাও। আমি এক লাইনে করে দিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে নাও। এটা বাই এটা করলাম, তাহলে আর সাইন বাই আর কস করলাম, আর আর কেটে গেল, সাইন বাই কস কে, ট্যান থিটা। এক লাইনে করে দিচ্ছি, হ্যাঁ। 1/2 করো, এটা বাই এটা করো, আর আর কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা মানে কি, ট্যান থিটা। এবার এটা বাই এটা করো, এম এম কেটে যাবে, দেখো ভি স্কোয়ার বাই আর জি পড়ে থাকবে। এটা একটু সিম্পল, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? এই রাশিমালটা একটু চলো আগে পর্যন্ত টুকে নাও, এরপরে চলে আসছি। আর হ্যাঁ, ওখানে একটু উল্লেখ করে দিচ্ছি, আরটা কি, সাইকেল আরোহীর ওপর রাস্তার প্রতিক্রিয়া বল। এই যে ক্রিয়া করলো, রাস্তাকে প্রতিক্রিয়া দিল, সেটা লিখে দিয়েছি, হ্যাঁ। চলো পরের বিষয়ে চলে যাচ্ছি, আগে লিখে নাও। চলো এরপর আমরা যে একটা বিষয়টা একটু জেনে নেব। দেখো একটা জিনিস ভালো করে বলো, যদি যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় আমরা যখন বাঁক নিই, বেশি স্পিডে বাঁক নিই না কম? অবশ্যই কম স্পিডে, হ্যাঁ কি না? তার কারণটা কি বলো? স্বাভাবিক বলবে স্যার রাস্তা পিচ্ছিল থাকে, বা আরোভাবে বলতে পারি অন্যরকমভাবে, স্যার ঘর্ষণ বল কমে যায়, হ্যাঁ কি না? এর মানে কি, ঘর্ষণ বল যত কম হবে তত কম স্পিডে আমি যাব, আর ঘর্ষণ বল যত বেশি হবে তত বেশি স্পিডে যেতে পারবো। বুঝতে পারলাম কি বলতে চাইছি? সুতরাং ঘর্ষণ বলের মান যত বেশি হবে আমি তত বেশি স্পিডে বাঁক নিতে পারবো, হ্যাঁ কি না? চলো, তো সেই জিনিসটা আমি লিখেছি, এটা তো আমাদের জানা আছে। একটু 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। এবার দেখো বাঁক যে নিচ্ছে সাইকেল আরোহী, তো এখানে কিসের জন্য নিতে পারছে? অবশ্যই ঘর্ষণ বলের জন্য, না তো নিতেই তো পারবে না। বুঝতে পারলাম কি বলেছি? ঘর্ষণ না থাকে, মনে করে একদম একটা রাস্তা প্রচুর স্লিপারি রাস্তা, একদম ভাবো মার্বেল পাথরের তৈরি, ওপরে পেট্রোল তেল সব একদম ছড়িয়ে দেওয়া হয়েছে। এবার তুমি বাঁক নাও, বাঁক নিতে যাবে, ওই দিকে সোজা বেরিয়ে যাবে। এর মানে কি, ঘর্ষণ বলই হেল্প করছে বাঁক নিতে। বুঝতে পারলাম? চলো এবার তাহলে রাস্তা ও চাকার মধ্যে সীমাস্থ ঘর্ষণ, এই যে স্যার রাস্তা ও চাকার মধ্যে ঘর্ষণটাই তো হেল্প করছে ঘুরতে, তাহলে রাস্তা ও চাকার মধ্যে সীমাস্থ ঘর্ষণের সূত্র মনে আছে মিউ এন। এন মানে কি মনে আছে? লম্ব বল। মিউটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, পড়ে এসেছি। এনটা কি? লম্ব বল। লম্বকে কেন লম্ব বল বলা হয়? তার কারণটা সেটা লম্ব, বাহ গুড, মানে তলের ওপর লম্ব বলে। এই তলের ওপর লম্বকে আর না আর কস থিটা? অবশ্যই আর কস থিটা। বুঝতে পারলাম? এন মানে তো লম্ব বল, তাহলে কি লিখতে পারি? মিউ আর কস থিটা। এবার আর কস থিটা মানে কি বলো তো? এমজি, এক্ষুনি লিখেছিলাম, তাহলে মিউ এমজি। এর মানেটা কি স্যার? সীমাস্থ ঘর্ষণ মানে কি, এর চেয়ে বেশি ঘর্ষণ বল বেশি হতে পারে না। এর মানেটা কি? ম্যাক্সিমাম ঘর্ষণ বল এত, তাহলে এর জন্য একটা ম্যাক্সিমাম স্পিডে সে বাঁক নিতে পারবে। এক্ষুনি বললাম বৃষ্টির সময় আমরা স্লো কেন যাই, কারণ ঘর্ষণ বল কম থাকে। আর যদি ঘর্ষণ বল বেশি হয়, যেমন শুকনো দিনে, তাহলে বেশি স্পিডে যায়। তার মানে কি, যত বেশি ঘর্ষণ বল তত বেশি স্পিডে বাঁক নিতে পারবো। তাহলে ম্যাক্সিমাম ঘর্ষণ বল এটা, তাহলে এর জন্য অবশ্যই একটা স্পিডে বাঁক নিতে পারবো ম্যাক্সিমাম, সেটা লিখলাম। এবার এই সীমাস্থ ঘর্ষণীয় অভিকেন্দ্র বলের সর্বোচ্চ মান, আরে বাঁক নিচ্ছে মানে কি, অবশ্যই অভিকেন্দ্র বলের দরকার। কে দিচ্ছে? ঘর্ষণ বলটাই তো দিচ্ছে, সীমাস্থ ঘর্ষণই তো দিচ্ছে, হ্যাঁ কি না? তো এই যে ঘর্ষণ বলের জন্য ধরলাম যে সাইকেল আরোহী ম্যাক্সিমাম কত স্পিডে বাঁক নিতে পারে? এত স্পিডে, ঠিক আছে?
তাহলে বলো কি লিখতে পারি? এই সীমাস্থ ঘর্ষণটাই অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, হ্যাঁ কিনা? আরো একবার রিপিট করি, এই সীমাস্থ ঘর্ষণে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে বৃত্তপথে বাঁক নিতে। তার কারণ কি? ঘর্ষণ বল ছাড়া বৃত্তপথে বাঁক নিতেই পারবে না। তার উদাহরণ দিলাম একটা, যে প্রচুর যদি স্লিপারি রাস্তা হয় বাঁক নিতেই পারবে না। চলো, সুতরাং কি লিখতে পারি? এম ভি ম্যাক্স লিখলাম। দেখো ভি এম মানে কি? ভি ম্যাক্সিমাম, এত ম্যাক্সিমাম স্পিডে বাঁক নিতে পারে। তাহলে এম ভি ম্যাক্স স্কোয়ার বাই আর, এটা কি? অভিকেন্দ্র বল, হ্যাঁ কি না? এই অভিকেন্দ্র বল দিচ্ছে কে? এই তো সীমাস্থ ঘর্ষণ, ঘর্ষণ বলটাই দিচ্ছে। তাহলে কি লিখতে পারি? মিউ এম জি। বা এখান থেকে দেখো তো এম এম কেটে গেল, এম এম কেটে যাচ্ছে এখান থেকে, মিউ আর জি। তাহলে ভি এম সমান কি? এক লাইনে করে দিলে রুট ওভার অফ মিউ আর জি। দেখো তার মানে আমি কত ম্যাক্সিমাম স্পিডে যেতে পারবো? এই যে এত ম্যাক্সিমাম, ভি এম মানে ভি ম্যাক্সিমাম রুট মিউ আর জি। চলো লিখে রাখো, ঠিক আছে? এবার একটা জিনিস বলো ভালো করে, স্যার ভি এর মান যত বাড়বে মানে এই মানটা তত বাড়ছে, মানে কি ট্যান থিটারও মান তত বাড়ছে, মানে থিটারও তত মান বাড়ছে। বুঝতে পারলাম কি বলতে চাইছি? দেখো ভি এর মান যত বাড়বে এই টোটাল বিষয়টার মান কি তত বাড়বে, মানে ট্যান থিটারও মান বাড়বে, মানে কি থিটার মান বাড়বে। এবার স্যার ভি এর ম্যাক্সিমাম মানে এত, তাহলে এর ম্যাক্সিমাম মানের জন্য ট্যান থিটারও একটা ম্যাক্সিমাম মান থাকবে, মানে কি থিটারও একটা ম্যাক্সিমাম মান থাকবে। তো ধরে নিলাম ভি ম্যাক্সিমাম মানের জন্য কি থিটার একটা ম্যাক্সিমাম মান হচ্ছে থিটা এম। চলো চলো ওই বিষয়টা আমরা লিখবো। এবার একটা জিনিস বলো, ভি যদি ভি ম্যাক্সিমাম হয়, বেগের মান যদি ম্যাক্সিমাম মান হয়, তাহলে থিটার মানও ম্যাক্সিমাম হবে। এটা হলে থিটাও কি হবে? ম্যাক্সিমাম। চলো থিটা এম ধরলাম। ওকে, বুঝতে পারলাম? বেগ যদি ম্যাক্সিমাম হয় এর মানটাও ম্যাক্সিমাম, মানে কি থিটারও একটা ম্যাক্সিমাম মান হবে, ধরে নিলাম থিটা এম। ওকে, অতএব বলো 3 নম্বর সমীকরণ থেকে কি লিখতে পারি? 3 নম্বর সমীকরণে বসাচ্ছি। দেখো ট্যান থিটা এম সমান কি লিখবো বলো? ভি এম স্কোয়ার বাই আর জি। কার বুঝতে অসুবিধা? 3 নম্বর সমীকরণ থেকে লিখলাম, এই লাইনটা কোথা থেকে লিখলাম? 3 নম্বর সমীকরণ থেকে। ট্যান থিটা এম সমান কি? ভি এম স্কোয়ার বাই আর জি। এবার ভি এম এর মান কি? রুট আর জি। তাহলে ভি এম স্কোয়ার মান কি হবে? শুধু মিউ আর জি। তাহলে লিখে দাও মিউ আর জি বাই আর জি। তাহলে আর জি কেটে গেলে কি? মিউ। অতএব ট্যান থিটা এম সমান মিউ। চলো একটু লিখে রাখো, আসছি। অতএব যেটা ম্যাক্সিমাম কোণে যেতে পারে তার ট্যান এর মানটা কি হয়? ঘর্ষণ গুণাঙ্কের মান। চলো এই পর্যন্ত লিখে রাখো, এরপরের কোয়েশ্চেনে চলে আসছি। একটা কোয়েশ্চেন খুব আসে তোমাদের, যে বাঁক নেওয়ার সময় উল্লম্বের সাপেক্ষে 45 ডিগ্রি কোণে হেলে পড়া সাইকেল আরোহীর পক্ষে সম্ভব কি? এরকম কিছু একটা কোয়েশ্চেন অনেক সময় আসে। তোর উত্তর আমরা কি লিখবো? চলো দেখা যাক। কোয়েশ্চেনটা বুঝতে পারার চেষ্টা করো। এই যে স্যার হেলে পড়েছে, এই যে থিটাটা, বলছি এটা কি 45 ডিগ্রি হতে পারে? এটাই কোয়েশ্চেন। মাথায় হলো কি বলতে আছি, এই যে কোণটা এটা 45 ডিগ্রি কি হতে পারে? এটাই কোয়েশ্চেন। তো চলো দেখা যাক। একটা জিনিস বলো, আগে এই সমীকরণটা লিখে দেবো, উত্তর লেখার সময় আগে এই সমীকরণটা লিখে দেবা, ট্যান থিটা এম সমান মিউ বা ট্যান থিটা সমান মিউ। এবার একটা জিনিস বলো, থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে মিউ সমান কত হবে বলো? 1, হ্যাঁ কি না? আরো একবার রিপিট করছি, থিটা 45 ডিগ্রি হলে ট্যান থিটা কত? ট্যান 45 কত? 1। তাহলে মিউ সমান কত? 1। কিন্তু মনে রাখবা সাইকেলের চাকা ও রাস্তার মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক হয় এটা সাধারণত 1-এর চেয়ে কম হয়। বুঝতে পারলাম? আরো একবার রিপিট করছি, ঘর্ষণ চ্যাপ্টারে পড়েছি, সাধারণত 1-এর চেয়ে কম হয়, কিন্তু বিশেষ ক্ষেত্রে 1-এর চেয়ে বেশি হতে পারে। তো সাধারণত যে দেখা যায় যে রাস্তার চাকা আর সাইকেলের যে ঘর্ষণ গুণাঙ্ক এটা কি 1-এর চেয়ে কম হয়। এর মানেটা কি বোঝার চেষ্টা করি, কি বলতে চাইছি? ট্যান থিটা সমান মিউ, তাহলে ধরে নিলাম। এবার একটা জিনিস বলো, এর মান 45 হলে 1 হতো। আরো একবার রিপিট করছি, এর মান 45 হলে মিউ কত হতো? 1। কিন্তু মিউ এর মান কত বলছে? 1-এর চেয়ে সাধারণত কম, মানে এই মানটা কি 1-এর চেয়ে সাধারণত কম। তাহলে 45 ডিগ্রির মানটাও কি হবে? 45 ডিগ্রির চেয়ে কম, মানে থিটার মানটাও কি হবে? 45 ডিগ্রির কম। আর একবার রিপিট করছি, থিটা 45 হলে মিউ 1, হ্যাঁ কি না? এবার মিউ এর মানটা 1-এর চেয়ে কম, তাহলে থিটার মানটা কি হবে? 45-এর চেয়ে কম। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে সাইকেল আরোহী 45 ডিগ্রি হওয়ার আগেই দেখো থিটার মান কি হবে? 45 ডিগ্রির কম। তার কারণ কি? মিউ এর মান 1-এর চেয়ে কম। তার মানে 45 ডিগ্রি হওয়ার আগেই, যেহেতু এরকম হলো 40, 41, 42, 43, সেই অবস্থাতে গিয়ে দেখা যাবে সাইকেলটি পিছলে যাবে, সেটা লেখা আছে। তাই উল্লম্বের সাপেক্ষে নতিকোণ 45 ডিগ্রি হওয়ার আগেই সাইকেলটি পিছলে যায়। বুঝতে পারলাম? লাস্টবারের মতো রিপিট করছি, থিটা 45 হলে মিউ 1,
কিন্তু মিউ এর মান সাধারণত 1-এর চেয়ে কম হয়। এর মানে কি 45 ডিগ্রির থিটার মানটা 45 ডিগ্রির কম হবে, তার মানে সে 45 ডিগ্রি যাওয়ার আগে কি হয়ে যাবে, পিছলে যাবে। ব্যাস, এই হচ্ছে টোটাল গল্প। বুঝতে পারলাম? চলো এবার একটু আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাচ্ছি। এই অঙ্কটা ট্রাই করো তো কি বলছে। একটি সাইকেল আরোহী ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে বাঁক নেওয়ার সময় অনুভূমিকের সঙ্গে যে কোনো আনত থাকবে তা হলো tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি, tan ইনভার্স আর জি বাই ভি স্কোয়ার, tan ইনভার্স ভি স্কোয়ার আর জি। পজ করে ট্রাই করো। মানে স্যার অ্যাঙ্গেলটা চেয়েছে, তো আমরা সবাই জানি, এক্ষুনি বললাম কি স্যার, tan থিটা সমান ভি স্কোয়ার বাই কি আর জি, হ্যাঁ কি না? এক্ষুনি তো বললাম tan থিটা সমান কি ভি স্কোয়ার বাই আর জি, তাহলে থিটা সমান কি হবে, tan ইনভার্স কি হবে বলো, ভি স্কোয়ার বাই আর জি, হ্যাঁ কি না? তাহলে সূত্র, তাহলে অবশ্যই স্যার উত্তর এটা, তাই তো? না স্যার, এটা উত্তর নয়। এটা ঠিকই tan থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, তাহলে থিটা tan ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি, এটা উত্তর নয়। তার কারণটা দেখো, অঙ্কটা পড়ো। আমরা যে থিটার কথা বলছি, থিটাটা কার সাথে, উল্লম্বের সাথে। দেখে নাও, থিটাটা কার সাথে, উল্লম্বের সাথে। কোয়েশ্চেনে কি চেয়েছে, কার সাথে, অনুভূমিকের সাথে। মানে এর সাথে কত কোণ করবে এটা চেয়েছে, এর সাথে কত কোণ করবে। মাথায় ঢুকলো কি বলতে চাইছি? বলেছে এর সাথে কত কোণ করবে। মাথায় ঢুকলো কি বলতে চাইছি? এর মানেটা কি বলো? এর মানে হচ্ছে, আমরা যে বিষয়টা ডিরেক্ট করে দেবো এখানে, সেটা হলো, আমরা একবার ডায়াগ্রামটা এঁকে নেবো, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও, আমরা যে বিষয়টা করব, দেখো বোঝার চেষ্টা করো। আর এটা স্যার চেয়েছে এটা, তাহলে এটা থিটা ধরলাম, তাহলে এটা কী হবে বলো, যার সাথে কোণ করেছে কস, এটা আর কস হয়ে গেল। আর এটা কী হবে বলো, আর সাইন হয়ে গেল। আর নিচে কি থাকবে বলো, এমজি। তাহলে এবার বলো তো কোনটা অভিকেন্দ্র বল হিসেবে কাজ করছে, এটা, তাই না? তাহলে আর কস থিটা সমান কি লিখতে পারি বলো, এম বি স্কোয়ার বাই আর, হ্যাঁ কি না? এটা হবে না, আরও একবার রিপিট করছি, এটা হবে না, ঠিক আছে? দেখে নাও, আর কস থিটা মানে কি লিখতে পারি, এম বি স্কোয়ার বাই আর। আর সাইন থিটা মানে কি লিখতে পারি বলো, এমজি, হ্যাঁ কি না? তাহলে এটা বাই এটা করো, এটা বাই এটা করো, তাহলে কি ট্যান থিটা, আর আর কেটে গেল, সাইন বাই কস ট্যান। আর এটা বাই এটা করো, কি হচ্ছে দেখো তো, ওটা বাই ওটা করলে ভালো করে দেখে নাও একবার। সাইন জি ওপরে থাকছে আর নিচে, তাহলে আর জি বাই ভি স্কোয়ার। দেখে নাও, এটা বাই এটা করো, এটাকে 1 নম্বর দিলাম, বা চলো এটাকে 1 দাও, এটাকে 2 দাও। এক কাজ করো, 2 বাই 1 করো, ঠিক আছে? 2 ভাজিত 1 করো। এটা বাই এটা, আর আর কেটে গেল, সাইন বাই কস ট্যান। আর এটা বাই এটা করো, জি ওপরে বাই ভি স্কোয়ার বাই আর ওপরে চলে গেল, আর জি বাই ভি স্কোয়ার। তাহলে উত্তর কোনটা হবে, থিটা সমান কত হলো, ট্যান ইনভার্স আর জি বাই ভি স্কোয়ার। তাহলে এটা হবে। বুঝতে পারলে তো? সূত্র মুখস্থ করে গেলে আমরা এটা লিখে চলে আসতাম, বাট বুঝতে হবে যে সূত্রটা আমরা কোন ক্ষেত্রে পড়েছি, উল্লম্বের ক্ষেত্রে, চেয়েছে অনুভূমিক, তাহলে চেঞ্জ হয়ে যাবে। চলো দেখে নাও, চলো পরের অঙ্কটা দেখো। একজন সাইকেল আরোহী 24.25 মিটার পার সেকেন্ড দ্রুতিতে 34.64 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত পথে পরিভ্রমণ করে উল্লম্বর সঙ্গে কত কোণ করবে। উল্লম্বের সাথে চেয়েছে, তাহলে সূত্র কি, সেটাই বসবে। ট্যান থিটা সমান কি, ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি। যদি উল্লম্বের সাথে, ভি মানে কি, কত বেগে যাচ্ছিল, 24.25, 24.25 স্কোয়ার। আর মানে কত ব্যাসার্ধ, 34.64। জি মানে কি, এসআই আছে 9.8, এটা করে দেখবে, ক্যালকুলেটর বসে 1.73 বোধহয় চলে আসবে। থিটা সমান কী হবে বলো, ট্যান ইনভার্স 1.73। দেখো এটা প্রায় 60 ডিগ্রি চলে আসবে। ওকে, বুঝতে পারলাম? পরের অঙ্কে চলে যাচ্ছে, জাস্ট সিম্পল ফর্মুলা, এটা ট্রাই করো। দেখো কি বলছে, অনুভূমিক রাস্তায় 150 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথে বাঁক নেওয়ার জন্য কোনো গাড়ির সর্বোচ্চ বেগ কত হতে পারে, মিউ মানে ওই চাকা ও রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.6 বলে দিয়েছে। চলো পজ করে ট্রাই করো, এটা তো এক্ষুনি করানো হলো। ভি ম্যাক্সিমাম সমান কী হয়, কত বেগে বাঁক নিতে পারে, মিউ আর জি, হ্যাঁ কি না? চলো মান বসিয়ে দাও। মিউ এর মান কত, 0.6, আর এর মান কত দেখো তো, 150, জি এর মান কত, 9.8। এটা করে দেখো, প্রায় 30 মিটার পার সেকেন্ড বোধহয় চলে আসবে। দেখে নাও তো এটা আসছে কি না। এক কাজ করো, জিটাকে এখানে স্যার এত ধরে নিন, 10 ধরে নিন। মনে করো এটা বলে দেওয়া আছে, না বললে বসাবে না, ঠিক আছে? না বললে 9.8, চলো 10 দিয়ে দিলাম, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। ওকে, চলো 30 মিটার পার সেকেন্ড। পরের অঙ্কে চলে যাচ্ছে, দেখে নাও।
এবার আমরা চলে আসবো আমার লাস্ট টপিক, বৃত্তপথের ব্যাংকিং কি। এক্ষুনি বললাম শুরুতেই যে যখন কোনো বাঁক আসে রাস্তাতে, তখন যেই দিকে বাঁক নিচ্ছ তার অপোজিটটা একটু উঁচু থাকে। এটা কেন করা হয়? আর এইভাবে রাস্তা তৈরি করার যে ব্যবস্থা, একে বলা হচ্ছে ব্যাংকিং। ওকে, এবার দেখো এটা করার মূল কারণ একটাই, হালকা একটু উঁচু করলে অভিকেন্দ্র বলের যোগান পেয়ে যায়। এবার অভিকেন্দ্র বল মানে কি মনে আছে? যে বল বৃত্তপথে ঘুরতে হেল্প করে, তাহলে একটু আমি এক্সট্রা অভিকেন্দ্র বল পেয়ে যাই। তো অভিকেন্দ্র বল যত বেশি হবে তত বেশি স্পিডে, বা আরও ভালোভাবে বলতে পারি তত নিরাপদে বাঁক নেওয়া যায়। তো এই যে স্যার এই দুর্ঘটনা এড়ানোর জন্য এইরকম ব্যবস্থা করা হয়। এর ম্যাথামেটিক্সটা দেখছি তাহলে বুঝতে পারবো। তো মোটামুটি আমি লিখে দিয়েছি ব্যাংকিং কাকে বলে। বাঁকের মুখে গতিশীল গাড়ির দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তাকে ঢালু করে অভিকেন্দ্র বলের যোগান দেওয়া হয়। এভাবে রাস্তা তৈরি করাকে ব্যাংকিং বলা হয়। পজ করে লিখে নাও, তারপরে বোঝাচ্ছি। ওকে, ঠিক আছে। এবার দেখো বোঝাই বিষয়টা। এখানে যে ভাষা দিয়ে লেখা আছে এর মানেটা কি, চলো এবার ম্যাথামেটিক্যালি জিনিসটাকে দেখি। ধরে নাও এটা একটা রাস্তা, রাস্তার সাধারণত কেমন নর্মালি সোজা। এবার সোজা নয়, রাস্তাটা হালকা একটু উঁচু আছে, এরকম আছে। দেখো থাকা উচিত ছিল এরকম, কিন্তু হালকা একটু উঁচু, তার মানে অবশ্যই রাস্তাটা কোন দিকে ঘুরেছে বলার চেষ্টা করো। রাস্তাটা এই দিকে ঘুরেছে। মাথায় ঢুকলো কি বলে চাইছি, রাস্তাটা এই দিকে ঘুরেছি। তাহলে কি বললাম, যেই দিকে ঘুরে তার অপোজিট দিকটা একটু উঁচু থাকে। আরও একবার রিপিট করছি, এই রাস্তাটা কেমন, এই রাস্তাটা অ্যাকচুয়ালি এইরকম, এই যে এইরকম রাস্তা এই দিকে ঘুরেছে। ঠিক আছে, 3D তো আঁকা সম্ভব নয় এখানে, তো আমি 2Dতে দেখাচ্ছি। দেখো বোঝার চেষ্টা করি কী বলতে চাইছি। রাস্তা সাধারণত কেমন হয়, সোজা এরকম, এই তো এইভাবে মনে করে যাচ্ছে, তাহলে কেমন আঁকবো, সোজা। কিন্তু এবার বাঁক নিচ্ছে এই দিকে, তাহলে এই দিকে বাঁক নিচ্ছে, তাহলে ডান পাশটাকে হালকা উঁচু থাকবে। আমি একটু অনেক বেশি উঁচু করে দেখিয়েছি, তো বুঝতে পারো। এতটা উঁচু নয় যে গাড়ি চলছে কিনা স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, এরকম নয়। ঠিক আছে, এইভাবে যাচ্ছে গাড়িগুলো, যা যাচ্ছে এইভাবে। ঠিক আছে, যেহেতু এই দিকে বাঁক নিচ্ছে, ডান পাশটা হালকা একটু উঁচু। মাথায় ঢুকলো, দেখো এরকম মনে করো এটা রাস্তা, সাধারণত রাস্তা কেমন সোজা, কিন্তু এবার বাঁক নিচ্ছে এই দিকে, তাহলে এই পাশটা কি হালকা একটু উঁচু থাকে, সেটাকে আমি দেখিয়েছি। এই যে এটা রাস্তা, ধরে নিলাম একটা গাড়ি বাঁক নিচ্ছে। এবার তো স্যার গাড়িকে স্যার আমরা বক্স আকারে রেখে দিলাম। মনে করো একটা গাড়ি এইভাবে বাঁক নিচ্ছে, তো এরকম উঁচু করার ফলে কী হেল্প হলো একটু দেখা যাক। ধরে নিলাম কোণ থিটা, এবার কী কী ফোর্স ক্রিয়া করছে দেখা যাক। গাড়ির ভর এম হলে mg, লম্ব বল কোন দিকে ক্রিয়া করে, লম্ব বলকে এই কারণে লম্ব বলা হয়, তার কারণ সেটা লম্ব, তাই তো। তলের ওপর লম্ব, এই তলের ওপর লম্ব এন। ওকে, এটা থিটা হলে দেখানো যায় এটাও থিটা। এক্ষুনি বলছি কিভাবে। এটা থিটা হলে দেখানো যায় এটাও থিটা, তাহলে এটা এন হলে এটা কি হয়ে যাবে, এন কস থিটা, যার সাথে কোণ করে এটা কি হয়ে যাবে বলো, এন সাইন থিটা। মাথায় রেখলো কি বলতে চাইলাম। এবার স্যার এটা থিটা হলে এটা কেন থিটা একটু দেখা যায়, দেখো এটা থিটা হলে এটা থিটা, বুঝতে পারলাম, জেড একান্তর কোণ। এটা থিটা হলে এটা থিটা। এবার বোঝার চেষ্টা করো এই কোণটা কত ডিগ্রি, এই যে এটা কত ডিগ্রি, 90। তাহলে যদি এটা থিটা হয় এটা কত হবে, 90 মাইনাস থিটা। বুঝতে পারলাম। আবার দেখো এটা কত, 90, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয় এটা কত হবে, অবশ্যই থিটা হতে হবে। এইভাবে। ওকে, চলো এবার একটা জিনিস ভালো করে দেখো। রাস্তাটা এরকম, এই যে এইভাবে বেঁকেছে, বোঝার চেষ্টা করিও। রাস্তাটা এই দিকে বেঁকেছে, ঠিক আছে। তাহলে স্যার অবশ্যই কেন্দ্র কোন দিকে আছে, অবশ্যই বাম পাশে আছে কেন্দ্র। আমরা জানি বৃত্তপথে বাঁক নিচ্ছে মানে স্যার অভিকেন্দ্র বল লাগবেই। তাহলে ভালো করে দেখো তো এখানে অভিকেন্দ্র বল হিসেবে কে কাজ করছে, এনকে ভেঙে তো এন সাইন, এন কস আর এন সাইন পেয়েছি, তাহলে অবশ্যই এন সাইন এখানে কী হিসেবে কাজ করছে, অভিকেন্দ্র বল। তাহলে এন সাইন থিটা সমান কী লিখতে পারি বলো, এন সাইন থিটা সমান লিখে দিলাম এম ভি স্কোয়ার বাই আর। গাড়ির ভর ভি বেগে যাচ্ছে, বৃত্তপথের ব্যাসার্ধ আর। আর এন কস থিটা সমান কী হবে, এম জি। এন কস থিটা সমান এম জি। এক কাজ করো, এটা বাই এটা করে দিলাম, এন এন কেটে গেল, সাইন বাই কস কত হয়ে গেল, ট্যান সমান কি ভি স্কোয়ার বাই আর জি, যেটা এক্ষুনি পড়লাম এই টাইপেরই নাকি, ভি স্কোয়ার বাই কি আর জি। এবার চলে কাজ করলাম, এটাকে এক্স ধরলাম, এই যে এই দূরত্বটাকে এক্স, আর এটাকে এইচ ধরলাম, অনেক সময় অঙ্ক দিয়ে দেয় তার জন্য। এটাকে এক্স ধরলাম আর এটাকে এইচ ধরলাম। তাহলে ট্যান থিটা মানে কি হয় স্যার, লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা জায়গায় কি লিখতে পারি, এইচ বাই এক্স, লম্ব বাই ভূমি মানে কি ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ভি সমান কী হবে দেখো তো, ভি স্কোয়ার মানে কী হলো দেখো তো, এইচ আর জি বাই এক্স, কোনাকুনি গুণ করা এইচ আর জি বাই এক্স, অত ভি সমান কী পেলাম, রুট ওভার অফ এইচ আর জি বাই এক্স। অনেক সময় এই ফর্মুলা দিয়ে অঙ্ক চেয়ে নেই, লিখে রাখো। বুঝতে পারলাম বিষয়টা কি বলতে চাইলাম। এবার দেখো আমাদের হেল্প কি হলো। স্যার রাস্তা যদি সোজা হতো, তাহলে লম্ব বল কোন দিকে, সোজা, এটা হতো লম্ব বল। এটা যদি গাড়ি হতো, রাস্তা সোজা, ওই তো ওই দিকে যাচ্ছে বাবা, ওই দিকে যাচ্ছে, তাহলে রাস্তা সোজা, তাহলে লম্ব বলে কেমন হবে, একেবারে সোজা, তাই না, রাস্তার সাথে লম্ব।
তাহলে স্যার এইদিকে কোনো উপাংশ আছে, এইদিকে বাঁক নিচ্ছে, এই গাড়িটাও স্যার এইদিকে বাঁক নিচ্ছে, গন্ডগোল করিও না, বাঁক এইদিকে নিচ্ছে, কিন্তু রাস্তাটা কেমন সোজা, কোনো ঢালু নয় বা উঁচু নয়, সোজা। তাহলে এনটাও পরে কোনো উপাংশ আছে এইদিকে, বাঁক নিচ্ছে, এইদিকে কোনো উপাংশ আছে নেই, হ্যাঁ কি না? বাট এখানে দেখো তো বাঁকা হওয়ার ফলে কি হয়ে যাচ্ছে, একটা উপাংশ পাচ্ছি, তাহলে কি একটা এক্সট্রা অভিকেন্দ্র বল পাচ্ছি। আর যত বেশি অভিকেন্দ্র বল তত বেশি স্পিডে বা বলতে পারো তত বেশি নিরাপদে বাঁক নিতে পারি। বুঝতে পারলাম? তো এই যে স্যার উঁচু করে অভিকেন্দ্র বলের যোগান দেওয়া হয়, এই যে অভিকেন্দ্র বলের যোগান দেওয়া হয়, এই অভিকেন্দ্র বলের জন্য হালকা উঁচু করা হয় যাতে কোনোরূপ দুর্ঘটনা না ঘটে, সেফলি যেন বাঁক নিতে পারে। বুঝতে পারলাম? ওকে, ঠিক আছে। তো মোটামুটি আজকে আমরা এই পর্যন্ত রাখছি। ওকে, সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।